আজকে লাইভের যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো যে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ বার কাউন্সিলের ভাইবা পরীক্ষা, সেটার প্রস্তুতি অথবা কিছু পরামর্শমূলক কথা নিয়ে আমি আজকে এই লাইভে হাজির হয়েছি। আমরা জানি যে যারা আমরা আইন পড়ি, আইনের শিক্ষার্থী যারা, আইনের শিক্ষানবিশ যারা, তাদের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের এই ভাইবা পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। কারণ এই পরীক্ষার মাধ্যমে, এই ধাপ পার হওয়ার মাধ্যমে একজন আইনের শিক্ষার্থী, একজন শিক্ষানবিশ আইনজীবী, তিনি পূর্ণাঙ্গ আইনজীবী হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলে এনরোলড হবেন, অন্তর্ভুক্ত হবেন। তার মানে হলো তিনি পারমিশন পাবেন বাংলাদেশ যে লোয়ার কোর্টগুলোতে তিনি আইনের প্র্যাকটিস করার জন্য। সুতরাং এটি একটি কিন্তু আইনের শিক্ষার্থীদের জন্য, যারা প্র্যাকটিস করতে চান, আইনজীবী হতে চান, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেই ধাপের মাধ্যমে তার একটি বড় ধরনের একটি লালিত স্বপ্ন সেটি পূরণ হবে। এবং আমরা জানি যে এই ভাইবা পরীক্ষার এই ধাপ পর্যন্ত আসতে একজন আইনের শিক্ষার্থীকে তার আইনের ডিগ্রির পরে, পাশাপাশি তার ডিগ্রি নেয়ার পরে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রিলিমিনারি এক্সাম সেটা তিনি পাশ করেছেন এবং লিখিত পরীক্ষা, রিটেন এক্সামিনেশন, সেটাই তিনি পাশ করার পরে আজকে যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কিন্তু এই ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি রয়েছে। সুতরাং তারা কিন্তু অলরেডি গুরুত্বপূর্ণ দুটি ধাপ পার হয়ে আজকের এই ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সুতরাং আমরা যারা ভাইবা পরীক্ষায় যারা অংশগ্রহণ করব, তাদের কিন্তু আসলে এই ভাইবা পরীক্ষা নিয়ে একটি কনফিউশন, একটি ভীতি, একটি কাজ করে তাদের। কারণ ভাইবা পরীক্ষাটা কিন্তু একটি অজানা একটি বিষয়, একটি সমুদ্র, যেই বিষয়ে একজন পরীক্ষার্থী তিনি একটি ভয়ে থাকেন যে তাকে কোথা থেকে প্রশ্ন করা হবে বা কি জিজ্ঞাসা করা হবে, তিনি পারবেন কি না, না পারলে কি হবে। সুতরাং এই যে বিষয়গুলো তার মধ্যে কিন্তু কাজ করে এবং এটা দিয়ে তাকে কিন্তু নার্ভাস করে দেওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়। সুতরাং ভাইবা নিয়ে কিন্তু আমাদের বেশ কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে এবং ওই বিষয়গুলো যদি আমরা আগে মাথায় রেখে তারপরে যদি ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করি, তাহলে হয়তো আমার মনে হয় যে ভাইবা পরীক্ষাটা আরও বেশি আমাদের জন্য সহজ হবে। এবং আমি আমার ব্যক্তিগত জীবনের আমার নিজের ভাইবা পরীক্ষা, বিভিন্ন ধরনের ভাইবা পরীক্ষা, ইনক্লুডিং বাংলাদেশ বার কাউন্সিল ভাইবা পরীক্ষা, হাইকোর্ট ডিভিশনের ভাইবা পরীক্ষা, সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার জন্য পরীক্ষা, সমস্ত পরীক্ষার এবং আমার একাডেমিক জীবনের যে পরীক্ষা, এবং আমি একজন আইনের শিক্ষক হিসাবে আমি ছাত্রছাত্রীদের যে ভাইবা নিয়ে থাকি। সুতরাং এই সমস্ত বিষয়ের একটি অভিজ্ঞতামূলক, একটি পরামর্শমূলক আলোচনা আমরা আগামীতে যারা বাংলাদেশ বার কাউন্সিলে ভাইবা অংশগ্রহণ করবে তাদের জন্য আমি কিছু আলোচনা করতে চাই। প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে যে ভাইবা পরীক্ষার আগে আমি যেহেতু দুটো পরীক্ষা আমি পার হয়ে আসছি, প্রিলিমিনারি এবং রিটেন এক্সামিনেশন, তার মানে হলো মূল যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো আমি পাশ করে এসেছি এবং ভাইবা বোর্ডে যারা সদস্য তাদের কাছে কিন্তু এই বিষয়টি তাদের মাথায় রয়েছে যে আমি অলরেডি দুটো বড় বড় পরীক্ষা পার করে এখানে এসেছি। তার মানে কিন্তু আমি অলরেডি এক্সামাইন্ড, যে আমি আইন সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে আমি জানি, সেই বিষয়টি আমি পরীক্ষা দিয়ে পাশ করে এখানে এসেছি। এটা কিন্তু অলরেডি ভাইবা বোর্ডের যারা সদস্য তাদের মাথার মধ্যে থাকবে। সুতরাং তারা কিন্তু এই ভাইবা ভর্সি যেটা, সেটা হলো জাস্ট ফর মিটিং, যে আপনার সাথে একটি সাক্ষাৎকার এবং আপনার সাথে সরাসরি কথা বলে আপনাকে যোগ্যতাকে পরীক্ষা করা যে আপনি এই কাজের জন্য ফিট কিনা। সুতরাং এই বিষয়টি দেখার জন্য কিন্তু আপনাকে মূল্যায়ন করার জন্য খুব বেশি সময় কিন্তু তারা নেবে না, খুব অল্প সময় আপনাকে এই বিষয়ে মূল্যায়ন করা হবে। সুতরাং ভাইবার যে ভীতিটা, আমার মনে হয় সেই ভীতিটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে কাজ করে। এই ভীতিটাকে দূর করার জন্য আমার মনে হয় যে আমরা যারা শিক্ষার্থী রয়েছি তাদের বেশ কিছু কাজ আমার ভাইবা বোর্ডের যাওয়ার আগেই আমরা করতে পারি। সেটা হলো যে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মধ্যে একটি ড্যামো ভাইবা সেশন নিজেরা আমরা প্রস্তুতি নিতে পারি। যে একটি, কারণ ভাইবা বোর্ডে এন্ট্রান্স করা এবং সেখানে অ্যাটিটিউড করা, এই বিষয়টাই কিন্তু আসলে অনেকের নার্ভাস ফিল হয়ে যায়। সুতরাং
এই বিষয়টি আমার মনে হয় যে প্রচুরভাবে যদি প্র্যাকটিস করে বিষয়টি আমরা যদি অংশগ্রহণ করি তাহলে বিষয়টি আরও সুবিধা হবে। আচ্ছা, এখন আসি যে একটি ভাইবা পরীক্ষায় দুটো বিষয় সম্পর্কে প্রস্তুতি নেওয়ার বিষয় থাকে বা দুটো বিষয় সম্পর্কে কনসার্ন থাকার জরুরি। সেটা হলো যে একটা হলো বাহ্যিক প্রস্তুতি আর একটা হলো একাডেমিক প্রস্তুতি। বাহ্যিক প্রস্তুতি, একাডেমিক প্রস্তুতি এগুলোর পাশাপাশি বোর্ডের সদস্যরা তার ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয় সম্পর্কে তিনি প্রশ্ন করতে পারেন, এই অধিকার তার রয়েছে। একজন পরীক্ষার্থী তার ব্যক্তিগত জীবন, তার লোকাল, তার ডিস্ট্রিক্ট, তার পারিবারিক জীবন, তার একাডেমিক যে কোনো বিষয় সম্পর্কে পার্সোনাল কোশ্চেন বা যে কোনো বিষয় সম্পর্কে কোশ্চেন তিনি করতে পারেন, অথবা যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারেন। কিন্তু যে দুটো বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে বাহ্যিক যে বিষয়টা প্রস্তুতি, আর একটা হলো যে একাডেমিক প্রস্তুতি। এই বিষয়টা আমাদের মাথায় আগে থেকে রাখতে হবে। বাহ্যিক প্রস্তুতি হিসাবে আমরা যেটা মনে করি সেটা হলো যে সঠিক নিয়মে পোশাক পরিধান করা। ভাইবা বোর্ডে যে কোনো ভাইবা পরীক্ষার জন্য কিন্তু তার নির্দিষ্ট পোশাকের বিধান রয়েছে। সুতরাং সঠিক নিয়ম মেনে পোশাক পরিধান করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হলো আপনার ফার্স্ট অ্যাপিয়ারেন্স। সুতরাং এই বিষয়টি যদি কোনোভাবে নেগেটিভ ইমপ্রেশন হয়ে যায়, কোনোভাবে যদি এই বিষয়টি বোর্ডের সদস্যদের কাছে আপনি নেগেটিভলি ইমপ্রেসড হন প্রথমেই, তখন কিন্তু আপনার পুরো ভাইবাটি ডামলিশ হওয়ার একটি সম্ভাবনা রয়ে যায়। সুতরাং বাহ্যিক প্রস্তুতি বলতে পোশাক পরিধান নিয়ম মেনে পড়ার ক্ষেত্রে আমরা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা যেহেতু আইনজীবীদের জন্য এটি, তো সেক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে সাদা শার্ট, কালো প্যান্ট, কালো টাই, তারপরে হলো কালো জুতা, কালো কোট। এটা হলো মূলত আসলে পোশাকের যে নিয়ম সেই নিয়মটা। এবং যারা আমরা দাড়ি রাখি না তারা কিন্তু আসলে ক্লিন শেভ করে যাওয়ার বিষয়টি রয়েছে। এবং যারা দাড়ি রাখি, আমরা যারা রিলিজিয়াস রিচুয়ালস, যেটা রিলিজিয়াস অ্যাটেয়ার যেটা আছে, সেটা যদি আমরা কেউ মেনটেন করি সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন। সেটা তার যা অবস্থান থেকে সেটা সে মেনটেন করতে পারবে। যদি কেউ আগে থেকে দাড়ি রাখে তাহলে সে দাড়ি রাখবে, কেউ টুপি পরলে সেই টুপি পরবে, কোনো সমস্যা নেই। তার যে রিলিজিয়াস অ্যাটেয়ার সেটা সে মেনটেন করতে পারবে। কিন্তু কেউ যদি কখনো দাড়ি না রাখে, দ্যাট মিনস হলো সে সচরাচর দাড়ি রাখে না, বাট উস্কো খুস্কোভাবে দাড়ি রেখেছে, যেটা দেখতে সে দাড়ি রাখেও না আবার সে কাটেও না, এরকম একটা অবস্থা যদি হয় সেটি কিন্তু আসলে খুব বেশি কিন্তু গুড লুকিং হবে না। সুতরাং এই বিষয়টিও খেয়াল রাখতে হবে। এবং দাড়ির পাশাপাশি যেটা মনে রাখতে হবে, চুলটা কিন্তু ছোট হতে হবে, দ্যাট মিনস স্মার্ট এবং সভ্য যেটা, সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। সুতরাং এটা হলো বাহ্যিক প্রস্তুতি। এবং এই বাহ্যিক বিষয়টা যদি আমি খুব ভালোভাবে যদি প্রেজেন্ট করতে পারি, দ্যাট মিনস যদি আমি এটাকে খুব ভালোভাবে মেনটেন করতে পারি, তাহলে কিন্তু বোর্ডে প্রবেশের সাথে সাথে আমি কিন্তু একটি বোর্ডের পজিটিভ একটি পরিবেশ তৈরি করতে পারবো। দ্যাট মিনস হলো বোর্ডের সদস্য যারা আছে তাদের মধ্যে আমার একটি পজিটিভ ইমপ্রেশন প্রথমেই চলে যাবে যদি আমি বাহ্যিকভাবে সব নিয়ম মেনে যদি আমি বোর্ডে প্রবেশ করি। এবং প্রবেশের সময় যেটা মনে রাখতে হবে যে আমাকে কিন্তু প্রবেশের সময় আমাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে নির্দিষ্ট ওখানে একজন ব্যক্তি থাকবে, তার কাছে আমার যে কাগজপত্রগুলো, কী কী কাগজপত্র সে বিষয়ে আমরা কথা বলবো, কাগজপত্রগুলো তার কাছে দিয়ে দিতে হবে এবং সালাম দিয়ে কিন্তু যেই চেয়ারটায় বসতে হবে পরীক্ষার্থীকে তার পাশে দাঁড়িয়ে যেতে হবে এবং পারমিশন পেলে সেখানে বসে যেতে হবে। সুতরাং আমাকে কি কি বোর্ডে নিয়ে যেতে হবে সাথে করে, আমরা যেটা বাংলাদেশ বার কাউন্সিল ভাইবার ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো যে তাকে অবশ্যই সাথে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। 2 নম্বরে হলো সকল একাডেমিক পরীক্ষার মূল সনদপত্র এবং নম্বরপত্র এগুলো তার সাথে থাকবে, নিয়ে যেতে হবে। এবং বাংলাদেশ বার কাউন্সিল ভাইবার ক্ষেত্রে যেটা একটা হলো যে নোটবুক, দ্যাট মিনস হলো কেস ডায়েরি। আমরা জানি যে 5টি ক্রিমিনাল কেস এবং 5টি সিভিল কেসের পূর্ণাঙ্গ যে বিবরণ সেই বিষয়টি কিন্তু ডায়েরিতে করে নিয়ে যেতে হবে। সুতরাং সেই ডায়েরিটিও কিন্তু তার সাথে করে নিয়ে যেতে হবে, থাকতে হবে। সুতরাং এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমি প্রবেশের সময় আমার সমস্ত কাগজপত্র আমার সাথে আছে কিনা, আমার ড্রেস অ্যাটেয়ার যেটা সেটা আমার ঠিক আছে কিনা, গুড লুকিং কিনা, বা নিয়ম মেনে আমি আমার ড্রেস কোড ঠিক আছে কিনা সেটা
লক্ষ্য রাখতে হবে প্রবেশের ক্ষেত্রে যে পোলাইটনেস, যে নিয়ম মানা, সালাম দেয়া এবং এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে প্রবেশের সময় বা প্রবেশের পরে যখন আমি প্রশ্নের উত্তর দিব বা আমি যখন বোর্ডের সদস্যদের সাথে কথা বলবো, তখন কিন্তু আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে বাংলাদেশ বার কাউন্সিল ভাইবার ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে বাংলাদেশ বার কাউন্সিল ভাইবা বোর্ডে যেহেতু বিচারকরা থাকেন, সুপ্রিম কোর্টের বিচারকরা থাকেন, হাইকোর্ট বিভাগের এবং আপিল বিভাগের, সুতরাং কোর্টে আমরা তাদেরকে যেভাবে মাই লর্ড বা ইউর লর্ডশিপস বলে সম্বোধন করি, সেটিকে আমি ভাইবা বোর্ডে, আমার বার কাউন্সিল ভাইবা বোর্ডে আমি মাই লর্ড বা ইউর লর্ডশিপস বলে সম্বোধন করবো কিনা। এক্ষেত্রে আমার পরামর্শ হলো যে এটা দরকার নেই, কারণ আপনার ভাইবা বোর্ডটা কিন্তু কোর্ট না। আমরা কোর্টে ইউর লর্ড, ইউর লর্ডশিপস অথবা মাই লর্ড সেটা বলে থাকি কোর্টের নিয়ম অনুযায়ী, কিন্তু কোর্টের বাইরে যেহেতু আমার ভাইবা বোর্ডটা হলো একটা পরীক্ষা, সুতরাং এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখানে স্যার সম্বোধন করা এটাই মনে হয় আমার যথেষ্ট। এক্ষেত্রে ইউর লর্ডশিপস অথবা মাই লর্ড বলার কোনো দরকার হবে না। আচ্ছা, এটার পাশাপাশি যেটা হলো, যখন প্রশ্ন শুরু হয়ে যাবে, প্রশ্ন শুরুর পরে যেটা করতে হবে সেটা হলো যে ভুল উত্তর দেওয়া যাবে না। একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে ভুল উত্তর দেওয়া যাবে না। আমি যদি সেই প্রশ্নের উত্তর যদি আমি না জানি, তাহলে আমাকে চুপ থাকতে হবে। চুপ থাকা বলতে আমাকে সেটাকেও অ্যান্সার দিতে হবে যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, অথবা এটা আমার জানা নেই। এটি কিন্তু আমাকে পোলাইটলি এবং পজিটিভলি সুন্দর করে বলতে হবে। কোনো প্রশ্নের উত্তর আমি জানি না, কিন্তু আবোল তাবোল বলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করাটা কিন্তু আমার জন্য নেগেটিভ একটা ইমপ্রেশন নিয়ে আসতে পারে। সুতরাং আমি যে বিষয়ে সঠিক উত্তর জানি না, সেই বিষয়ে আমি সুন্দর করে সরি বলে আমি যেটা জানি না এই বিষয়টিকে আমি ওইভাবে বোর্ডের কাছে উপস্থাপন করব, আর আমি সঠিক উত্তর জানলে সেটাকে সঠিকভাবে উপস্থাপন করব। অনেক সময় যদি আমি জানি না, তারপরে যদি আমি সেটাকে জানি মনে করে ভাব নিয়ে যদি আমি ভিন্ন অ্যাঙ্গেলে অ্যান্সার করার চেষ্টা করি, যেটা হলো ভুল উত্তর, তাহলে কিন্তু আমার একটি নেগেটিভ ইমপ্রেশন বোর্ডের কাছে চলে যাবে। কারণ এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে বোর্ডে যারা বসছেন, সম্মানিত বিচারক বৃন্দ এবং সম্মানিত সিনিয়র আইনজীবী বৃন্দ, বাংলাদেশ বার কাউন্সিলের যারা সদস্য রয়েছেন, সুতরাং তারা কিন্তু লার্নেড পারসন, তারা কিন্তু বিজ্ঞজন, তারা কিন্তু সব জানেন। সুতরাং আমি ইনিয়ে বিনিয়ে অথবা আবল তাবল কোশ্চেনের আবল তাবল উত্তর দিয়ে কোশ্চেনের আমি কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং যেটি আমি জানবো না সেটি বিনয়ের সাথে না জানার বিষয়টি আমি বোর্ডকে বলবো, আর যেটি আমি জানবো সেটি সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ কোনো প্রশ্নের উত্তর না জানা কিন্তু অপরাধ না, কিন্তু সেই না জানা বিষয়ে ভিন্নভাবে উপস্থাপন করা অথবা ভুলভাবে উত্তর দেওয়াটা কিন্তু একটি সমস্যা হয়ে যাবে শেষ পর্যন্ত। সুতরাং এই বিষয়টি মনে রাখতে হবে। এবং প্রশ্ন করা শেষ হলে, দ্যাট মিনস প্রশ্ন যখন শেষ হয়ে যাবে করা, তখন আমি সেখান থেকে তারা যখন অনুমতি দিবে উঠে যাওয়ার জন্য, আমি উঠে চলে আসবো এবং সালাম দিয়ে চলে আসবো। অবশ্যই আসার সময় আমার মধ্যে একটি পজিটিভ এবং পোলাইটনেস কিন্তু কাজ করতে হবে। আমার যে নমনীয়তা, শ্রদ্ধা, সেই বিষয়টি কিন্তু দেখাতে হবে। একটি বিষয় হলো ভাইবা বোর্ডে কিন্তু এই বিষয়টি লক্ষ্য রাখা হয় যে এই ব্যক্তিটি তিনি ভদ্র কিনা বা তিনি এই কাজের জন্য ফিট কিনা। কোনোভাবেই কোনো অভদ্র আচরণের মাধ্যমে কোনো অভদ্র আচরণ যদি প্রকাশ পায়, তাকে কিন্তু কোনোভাবেই ভাইবা বোর্ড এই সামান্য এই আচরণের জন্য, এই সিলি মিস্টেকের জন্য কিন্তু তাকে এই ভাইবা থেকে তাকে ফেল করাতে পারে। সুতরাং প্রশ্নের উত্তর পারা না পারার চেয়েও বড় বিষয় হলো যে ভাইবা বোর্ডের যে অ্যাটিটিউড আছে, যে নিয়মকানুন আছে, যে অ্যাপিয়ারেন্স আছে, যে অ্যাটায়ার আছে, সেই বিষয়গুলোকে লক্ষ্য রাখা, সেই বিষয়গুলো সম্পর্কে কনসার্ন থাকা। তারপরে হলো যে যেহেতু আমরা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইবা পর্যন্ত আসতে যেয়ে আমরা যেহেতু অলরেডি প্রিলি পাস করেছি, দ্যাট মিনস হিউজ পড়াশোনা আমার হয়ে গেছে। বিশেষ করে বিশেষ যে আইনগুলো, প্যানেল কোড, সিআরপিসি, সিপিসি, এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, বাংলাদেশ বার কাউন্সিলের যে রুলস আছে,
সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অলরেডি আমার পড়া হয়েছে, আমি সেইগুলো পরীক্ষা দিয়ে প্রিলিতে প্রচুর পড়ে আসছি এবং রিটেন পরীক্ষা দেওয়া হয়েছে। সুতরাং রিটেনেও কিন্তু যথেষ্ট পড়াশোনা করে আমি সেই পরীক্ষা দিয়ে পাশ করে এখানে এসেছি। সুতরাং সেই বিষয়গুলো সম্পর্কে তো আমার ধারণা আছেই বা ধারণা থাকবেই। এরপরে যেটা লক্ষ্য রাখতে হবে যে ওই বিষয়গুলোই আবার আমাকে পড়ে বারবার পড়ে, কারণ ছোট ছোট প্রশ্ন বা যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করার পরে, আইনের বিষয়ে প্রশ্ন করার পরে যদি দেখা গেল যে বিষয়টি খুবই সিলি একটি প্রশ্ন, যে বিষয়টি বোর্ডের সদস্যরা মনে করছেন এটা তো অবশ্যই পারার কথা, সেটি যদি আমি না পারি তাহলে কিন্তু সেটিও একটি নেগেটিভ ইমপ্রেশন তাদের মধ্যে যাবে যে তাহলে আমি প্রিলি এবং রিটেন যে পাস করে আসছি তার বেসিস কি। সুতরাং ওই বিষয়গুলো সম্পর্কেও আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা বিষয় হলো যে ভাইবা শুরু হওয়ার পর থেকে, দ্যাট মিনস হলো প্রথম দিনই হয়তো আমার ভাইবা না, আমার হয়তো দ্বিতীয় দিন অথবা আরও পরে। সুতরাং ভাইবা শুরু হওয়ার প্রথম দিন থেকে আমি বোর্ডের আশেপাশে বা বোর্ডে যেখানে ভাইবা গ্রহণ করা হয় সেখানে আমি প্রতিদিন যাওয়ার চেষ্টা করব। সেখানে যে যারা ওই দিন পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন তাদেরকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সেই বিষয় সম্পর্কে আমি একটি ডায়েরি নিয়ে যেতে পারি, সেখানে নোট রাখতে পারি এবং যারা পরীক্ষা দিয়ে বের হচ্ছেন তাদের সম্পর্কে তাদের সাথে আলোচনা করতে পারি যে কী কী জিজ্ঞাসা করা হয়, বোর্ডে কে আছেন, তিনি কীভাবে প্রশ্ন জানতে চান। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমরা ডায়েরিতে নোট রাখতে পারি, কারণ আমার যদি বোর্ড কমন পড়ে তাহলে কিন্তু ওই বোর্ডের সদস্যর কাছ থেকে আমার ওই সেম কোশ্চেন আমিও ফেস করতে পারি। সুতরাং আমি যদি ওই বিষয় সম্পর্কে আমি জেনে যাই, আমি যদি আগে থেকে কনসার্ন থাকি, তাহলে কিন্তু আমি সুন্দর করে কনফিডেন্টলি আমি সেটার উত্তর দিতে পারবো এবং এটা আমার জন্য কিন্তু একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি করবে বোর্ডের কাছে। সুতরাং যারা আমরা ভাইবা দিব প্রথম দিনই না, পরের যখন ভাইবা হবে বা ওই 2-3 দিন পরে যখন আমার ভাইবা হবে, এর আগের যে 2-1 দিন থাকবে সেই দিনগুলোতে ভাইবা বোর্ডের আশেপাশে যেয়ে যারা পরীক্ষা দিয়ে আসছে তাদের সাথে পরামর্শ করা বা তাদেরকে জিজ্ঞাসা করার মাধ্যমে কিন্তু আমার একটি প্রস্তুতি হতে পারে এবং ভাইবা বোর্ড সম্পর্কে একটি যে ভীতি সেটি দূর হতে পারে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং ওভারঅল পড়াশোনা প্রিলি রিটেনে যে বিষয়গুলো আমরা পড়েছি সেই বিষয়গুলোতে আবার পড়াশোনা করে যাওয়া, কারণ যে কোনো জায়গা থেকে ভাইবা একটি সমুদ্র, একজন ভাইবা বোর্ডের সদস্য তিনি চাইলেই যে কোনো জায়গা থেকে কিন্তু তিনি প্রশ্ন করতে পারেন। সুতরাং আমার যে অলরেডি যে পড়াশোনা করা যে বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে আমার আবার রিভাইজ করে এই বিষয়গুলোতে আরও বেশি দক্ষতা অর্জন করে আমার ভাইবা বোর্ডের সামনে যাওয়া উচিত হবে। সুতরাং আমার মনে হয় যে মোটা দাগে আমার যে বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো প্রথমেই ভাইবা যে ভীতিটা সেটা দূর করতে হবে। এটা দূর করার জন্য আমরা বেশ কিছু ড্যামও ভাইবা দিতে পারি, আমরা ফ্রেন্ড সার্কেল বা নিজেদের মধ্যে এই বিষয়টি আমরা করতে পারি। এবং সেকেন্ড হলো ভাইবা ভীতি দূর করার জন্য ভাইবা বোর্ডের কাছে যাওয়া এবং যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে আলোচনা করা, কি জিজ্ঞেস করা হয়, কি প্রশ্ন করা হয়, কারা বোর্ডে আছেন, এই বিষয়গুলো সম্পর্কে জেনে তাদের সম্পর্কে জেনে আমার কিন্তু ভাইবা বোর্ড সম্পর্কে একটি ভীতি দূর হতে পারে। এরপরে হলো যে আমার প্রস্তুতি থাকা, আমার অ্যাপিয়ারেন্স, আমার অ্যাটেয়ার, ড্রেস কোড, এই বিষয়গুলো সম্পর্কে কনসার্ন থাকা, এই বিষয়গুলো প্রস্তুতি নেওয়া এবং কিভাবে যেতে হয়, কি পড়তে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমার আগে থেকে জেনে যাওয়া। এবং থার্ড যে বিষয়টি সেটি হলো যে ভাইবা বোর্ডের যে নর্মস আছে, অ্যাটিটিউড আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমার ভালোভাবে জানা এবং ওভারঅল আইন বিষয়, যেহেতু বাংলাদেশ বার কাউন্সিলের ভাইবা আইন বিষয়ে প্রশ্ন হবে, আইন বিষয়ে আমি অলরেডি প্রিলি রিটেনে যেগুলো পড়েছি সেগুলো আরও বারবার প্রশ্ন আকারে আরও গভীরভাবে বিষয়গুলো সম্পর্কে আরও জানা। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে প্রশ্নের উত্তর পারা না পারার চেয়েও বড় বিষয় হলো যে পজিটিভ একটি অ্যাটিটিউড নিজের মধ্যে রাখা, কনফিডেন্স রাখা, কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না। নার্ভাস হয়ে গেলে দেখা যায় আমি যে প্রশ্নের উত্তর আমি ইজিলি পারতাম, আমার নার্ভাসনেসের কারণে আমি সেটার উত্তর দিতে পারছি না, অথচ আমি সেটা সম্পর্কে জানি, আমি সেই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবেই জানি, উত্তরটি আমার আগে থেকে জানা ছিল, বাট নার্ভাসের কারণে কিন্তু আমার সেই উত্তরটি আমি দিতে পারবো না ভালোভাবে। সুতরাং নার্ভাস হওয়া যাবে না, এটা হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হলো বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা, যেহেতু আইনের উপর পরীক্ষা, কিন্তু এখানেও কিন্তু আমাদের আইনের বাইরেও প্রশ্ন করতে পারে। সুতরাং সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমার ধারণা থাকতে হবে।
দ্যাট মিনস আমি যদি বোর্ড যদি জানতে চায় যে আমার আইনজীবী ব্যাকগ্রাউন্ড কিনা, দ্যাট মিনস আমার ফ্যামিলি আইনজীবী কিনা, অথবা আমার আত্মীয় স্বজনের মধ্যে আইনজীবী, সুতরাং সেই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। ইটসেলফ বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে প্রশ্ন করতে পারে। সুতরাং এই আইনের সাবজেক্টের বাইরেও এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। সুতরাং এই হলো তোমাদের জন্য পরামর্শমূলক কথা। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে প্রস্তুতি নিয়ে এবং আমার মনে হয় যে ভাইবা বোর্ডের সম্মুখীন হলে একটি সুন্দর ভাইবা দেওয়া সম্ভব হবে। এবং এই সবার জন্য একটি শুভকামনা থাকলো। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইবা পরীক্ষার পাশের মাধ্যমে, উত্তরণের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের একজন গর্বিত সদস্য হয়ে যাবেন। এবং সবার জন্য যারাই ভাইবা পরীক্ষা দিবে সবার জন্য শুভকামনা এবং সবার জন্য ভালো প্রস্তুতির শুভকামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত লাইভ আলোচনাটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।